আমাকে ওই জমিদারের কালী মন্দিরে নিয়ে চল, মায়ের হাতের শাখা যে এখনো আমার কাছে আছে। তোর হাতে শাখা পড়ে তোকে যে আমি নিয়ে যেতে এসেছি রে বাবা। শাখা আছে গো, শাখা। শাখা নেবি নাকি ও মায়েরা? এই হলো রতন শাখারি। সে গ্রামের পথে পথে হেঁটে হেঁটে শাখা বিক্রি করে। ও শাখারি, এই দিকে এসো। শাখারি এবার দেখলো কালীমায়ের মন্দিরের সামনে এক লাল শাড়ি পরিহিতা বধূ তাকে ডাকছে। কি গো মা, ডাকছো বুঝি আমায়? এক জোড়া শাখা আমায় দেবে গো বাবা। শাখারি এবার কালীমায়ের মন্দিরের সামনে বসেই এক জোড়া শাখা নিজের হাতে বধূটিকে পরিয়ে দেয়। আর শাখা জোড়া পরে তার মূল্য না দিয়েই বধূটি সেখান থেকে চলে যেতে থাকে। ওমা, যাচ্ছ কোথায়? শাখার মূল্য দেবে না? শাখার মূল্য নিতে ওই জমিদার ঘরে যাও। আমি জমিদার ঘরের মেয়ে হই গো। শাখারির মুখে সমস্ত কথা শুনে জমিদার মশাই তো রীতিমতো অবাক। আমাদের মেয়ের বয়স মোটে 3 বছর, আর সে কিনা তোর থেকে শাখা পড়েছে? মিথ্যেবাদী, লজ্জা করছে না মায়ের মন্দিরের সামনে দাঁড়িয়ে একটুখানি বাচ্চা মেয়ের নামে এত বড় মিথ্যে কথা? প্রহরী, এই মিথ্যেবাদীকে এখনই কারাগারে বন্দি করো। জমিদারের আদেশ শুনে শাখারি কেঁপে ওঠে। কাঁদতে কাঁদতে সে মাকে বলতে থাকে, মারে মা, তুই আমায় অপরাধী বানাস না। তোর সামনেই যে তাকে আমি শাখা পড়ালাম, আমায় নির্দোষ প্রমাণ কর মা, সারা দে, জেগে ওঠ মা। আকাশ বাতাস কেঁপে উঠল শাখারির প্রবল চিৎকারে। জেগে উঠল এবার মাতৃমূর্তি। মন্দির সংলগ্ন পুকুর ঘাটে নজর পড়াতে কেঁপে উঠল সবাই, কারণ সেই পুকুর থেকেই উঠে এলো কালী মায়ের কালো হাত, যে হাতে ছিল শাখারির পরানো সেই শাখা। জয় জয় মা কালী, বলো জয় জয় মা কালী, জয় মা কালী। শাখারি, ক্ষমা কর আমায়। মাঝে স্বয়ং তোর থেকে এসে শাখা পড়ে গেছে, আমি তো ভুলে গেছিলাম। মা তো আমার মা, মা তো আমার মেয়েও। এই নে শাখারি, তোর শাখার মূল্য। না জমিদার মশাই, এ শাখার মূল্য আমি নিতে পারবো না। মাকে আমি আমার কাছে কিঞ্চিত হলেও ঋণী রাখবো। শাখারি এবার তার বউকে গিয়ে সমস্ত কথা খুলে বলল। স্বামীর কাছে সমস্ত কথা শুনে শাখারির বউ দৌড়ে গেল জমিদার বাড়ির সেই কালী মন্দিরে। মারে, তুই আমার স্বামী থেকে শাখা পড়েছিস, সেই শাখার মূল্য আমার স্বামী তোর থেকে নেয়নি, কিন্তু আমি সেই শাখার মূল্য চাই মা। আমায় এক সন্তান দে মা, আমায় এক সন্তান দে, সারা দে মা। শাখারির বইয়ের এই প্রার্থনায় সাড়া দিল মা। কেটে গেল 10টি মাস। শাখারি নিজেও বাড়িতে কালীমায়ের মূর্তি প্রতিষ্ঠা করেছে। রতন, হ্যাঁ দাইমা। তোর বইয়ের অবস্থা কিন্তু ভালো না। না তোর সন্তান থাকবে, না হলে তোর বউ থাকবে। এখন কিন্তু মাই ভরসা। দাইমার মুখে এমন কথা শুনে দিশেহারা হয়ে রতন শাখারি ছুটে গেল জমিদার বাড়ির সেই পুকুর ঘাটে। আমার বউ সন্তানকে বাঁচা মা, মেয়ে রূপে ফিরে আয় আমার কাছে। রতন শাখারির এই কাতর প্রার্থনায় মা আবারও সাড়া দেয়। আশীর্বাদ হয়ে এইবারও পুকুর মাঝে উঠে আসতে থাকে কালী মায়ের শাখা পড়া সেই কালো হাত। মায়ের অপরূপ মহিমা দর্শন করে চমকে ওঠে শাখারি। সে বুঝতে পারে বিপদ কেটে গেছে। তখনই সে ছুটে যায় তার বাড়ি। রতন, তোর বউয়ের মেয়ে হয়েছে। রতন দা, তোমার মেয়ে কি কালো হয়েছে গো? এত কালো মেয়েকে রতন বিয়ে দেবে কি করে? তোদের বংশে তো আগে এত কালো কেউ জন্মায়নি। সবার মুখে এই সব কথা শুনে রতন শাখারির মানসিকতা পরিবর্তন হতে শুরু করে। কি গো, মেয়ের মুখ দেখবে না? কি মেয়ের জন্ম দিলে? অত কালো মেয়ের মুখ দেখবে কে? লোক সমাজে আমি পরিচয় দিতে পারবো ওকে? স্বামীর মুখে এমন কথা শুনে শাখারির বউ খুব আঘাত পায়। সন্তানকে কোলে নিয়ে সংসার ছেড়ে চলে যায়। আর এখানে শাখারি দোলাচলা মন নিয়ে পুজো করতে বসে। ঠিক তখনই, এ কি, মায়ের মূর্তি কোথায় গেল? কোথায় গেলি মা?
নিজের ভুল বুঝতে পেরে মায়ের মূর্তির খোঁজে কাঁদতে কাঁদতে শাঁখারি ছুটে যায় সেই পুকুর ঘাটে। মারে মা, ছেড়ে খেলি আমায়, ফিরে আয়। মা এবারও শাঁখারির ডাকে সাড়া দেয়। পুকুর মাঝে আবারও উঠে আসে মায়ের সেই কালো হাত, কিন্তু এইবার ছিল না সেই হাতে শাঁখারির দেওয়া সেই শাখা। শাঁখারি শুনতে পায় চারদিক থেকে ভেসে আসছে মায়ের কণ্ঠধ্বনি। কালো মেয়েকে ত্যাগ করে কালো মাকে ধরে রাখবি কি করে রে শাঁখারি? তোর দেওয়া শাখার মূল্য হিসাবে তোকে আমি এক সন্তান দিলাম, কিন্তু তুই তাকে অবহেলায় অবজ্ঞায় ফিরিয়ে দিলি। তাই নে শাঁখারি, আজ আমি তোর শাখাও তোকেই ফিরিয়ে দিলাম। মায়ের মুখে এই কথা শুনে কান্নায় ভেঙে পড়ে শাঁখারি। শাখা দুটি নিয়ে দিশেহারা হয়ে খুঁজতে থাকে তার বউ সন্তানকে। অবশেষে তাদেরকে দেখতে পেয়ে তাদের কাছে ক্ষমা চেয়ে বাড়ি নিয়ে আসে। মায়ের মূর্তিও ফিরে আসে শাঁখারির ঘরে, কিন্তু মায়ের হাতে সেই শাখা রয়ে যায় শাঁখারির কাছে। শাখা দুইটি তুই পড়বি না মা? অবশেষে কেটে গেল 25টি বছর। শাঁখারির মেয়ে বড় হয়েছে, বাবা মা অন্ত প্রাণ সে। বৃদ্ধ হয়েছে শাঁখারি, জীবনের অন্তিম পর্যায়ে উপস্থিত হয়েছে সে। কি বুঝছেন কবিরাজ মশাই? অবস্থা বেশি ভালো নয় গিন্নিমা। জীবনের শেষ সন্ধ্যায় আমার একটা কথা রাখবি মা? কি বাবা? আমাকে ওই জমিদারের কালী মন্দিরে নিয়ে চল। মায়ের হাতের শাখা যে এখনো আমার কাছে আছে। অবশেষে শাঁখারির মেয়েও বউ শাঁখারিকে নিয়ে এলো জমিদার বাড়ির কালী মন্দিরে। মা, মারে মা। বয়সের ভারে ক্লান্ত শরীরে মায়ের পায়ের সামনে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল শাঁখারি। জবারে, তাড়াতাড়ি চল নিয়ে আয়, তোর বাবা যে জ্ঞান হারিয়েছে। কি হলো তোমার? মেয়ের আসতে দেরি হচ্ছে দেখে শাঁখারির বউ মেয়েকে খুঁজতে যায়। মন্দিরে পড়ে থাকে মা কালী ও শাঁখারি। এরপর শাঁখারি, শাঁখারি, পড়াবি না আমায় শাখা? মা, মা, মারে, এসেছিস মা? মা, এসেছিস মা? তোর হাতে শাখা পড়ে তোকে যে আমি নিয়ে যেতে এসেছি রে বাবা। শাঁখারির প্রতীক্ষার অবসান হলো। শাখার মূল্য হিসাবে মা তার ঘরে যে কন্যা সন্তান দিয়েছিল তাকে অবজ্ঞা করে শাঁখারি পাপ করেছিল। শাস্তিস্বরূপ মা তার দেওয়া শাখাও তাকে ফেরত দিয়েছিল, কিন্তু মা আবারও শাঁখারি হাতে শাখা পড়ল, কারণ অনুশোচনা শাঁখারি পাপের প্রায়শ্চিত্ত করিয়েছে। পাপ মুক্ত হয়ে মাকে শাখা দুটি পরিয়ে পাড়ি দিল সে ওপারের উদ্দেশ্যে। রইল পড়ে শাঁখারির প্রাণহীন দেহ। শাঁখারি মেয়ে বউ এসে তাদেরকে ভেঙে পড়ল কান্নায়। তারা দেখলো কালীমায়ের জন্য আনা শাখা দুটি শাঁখারি হাতে নেই। তবে কোথায় গেল সেই শাখা? মা আবারও সাড়া দিলেন তাদের ডাকে। মন্দির সংলগ্ন সেই পুকুর থেকে উঠে আসে কালী মায়ের সেই কালো হাত। সেই হাতেই ছিল শাঁখারির দেওয়া সেই শাখা।